আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রহসন ও ডামি নির্বাচন দিয়ে জনগণের অধিকার হরণ করেছেন হাবিবুল আওয়াল। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাষ্ট্রদ্রোহ ও প্রহসন নির্বাচন করার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। সে সময় তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তার 10 দিনের রিমান্ডে নিতে চাইলে বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 3 দিনের মঞ্জুর করেন। আজকের হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আরও বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে দামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। একই মামলায় সাবেক সিসি নুরুল হুদাকে গত 23 জুন 4 দিনের রিমান্ডে দেয় আদালত। গত রোববার আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এদিকে গত 3টি বিতর্কিত নির্বাচনের অনিয়ম তদন্তে সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করেছেন অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি বিতর্কিত 3 নির্বাচনের অনিয়ম, দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের উপকরণ কেনা শেষ করতে চায় নির্বাচন কমিশন। এই লক্ষ্যেই সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানালেন ইসি সচিব আখতার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইসি সচিব বলেন, নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া অল্প দিনে শেষ করা হবে। বিগত সময়ের চেয়ে এবার টেন্ডারে কিছু পরিবর্তন আনা হবে। সব কাজ স্বচ্ছ প্রক্রিয়ায় শেষ হবে। বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্য আমরা একটা প্রস্তাব করেছি, যেখানে আমরা বলছি যে কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টা পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, সংস্কার কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে। নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কেয়ারটেকার ব্যবস্থা বহাল রাখার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। রুদ্র রফিকের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। পরে গণ অধিকার পরিষদের সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। কোনো কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো কোনো বিষয় আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে।
এই জন্য যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী নিজের জীবনে মামলা নিয়েছে, ঘর থেকে পালিয়ে থেকেছে, বাঁশঝাড়ের মধ্যে জীবনযাপন করেছে, ধান ক্ষেতের মধ্যে সারা রাত শুয়ে থেকেছে, মশার কামড় খেয়েছে, তারপরে কেউ আত্মসমর্পণ করেনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশে স্থিতিশীল পরিবেশের জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই মানুষের চাওয়া পাওয়া, জাতীয় নির্বাচনটাই আগে দরকার। রুদ্র রফিক, RTV, ঢাকা। চীনের জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজে কোর্ট সিটি নামের একটি স্মার্ট সিটি প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দল। সফরের চতুর্থ দিন আজ সকাল ৯টার দিকে এই উন্নয়ন অঞ্চল পরিদর্শন করেন তারা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত সোমবার থেকে দেশটিতে সফর করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান আবু সাইদ। সেদিনই প্রথম শহীদের খাতায় নাম লেখান তিনি। সেই মুহূর্তে বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে ওঠে সারা দেশ। চলতি বছরের ১৩ জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না, তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণের সত্যতা উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম খুনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী, তাই এই সেক্টরের সংস্কার জরুরি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেন, শুধু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সংস্কার নিয়ে তোড়জোড় চললেও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, এই বাহিনীর কার্যকরী সংস্কার না হলে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারাও আগের পথ অনুসরণ করতে পারেন। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আলোচনার সভায় তিনি এইসব কথা বলেন।
আমাদের পার্টিতে অন্তত অর্ধেক, অধিকাংশ না, শুধু অর্ধেক আমি বলবো, যারা সরাসরি এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দ্বারা নিপীড়িত। আমাদের যে আলোচনাগুলো সামনে থাকবে, আমরা তাত্ত্বিকভাবেও এই জায়গাটাতে এগিয়ে যেতে চাই, রাজনৈতিকভাবেও চাই। রাষ্ট্রীয়ভাবে অবশ্যই যদি আল্লাহ সুযোগ দেন এবং দেশের মানুষ যদি ভালোবাসে, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবেও সেই অবদান রাখবো। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করার বিষয়টিও বিবেচনা করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার 24%, পাকিস্তানে 17.16%, শ্রীলঙ্কায় 39.77 উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 5.6% সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে বলেও সভায় জানানো হয়। চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইসি সম্মেলন সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। গত 19 জুন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা নেই। সম্পর্ক পুনর্বিন্যাসের কাজ চলছে। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট করছি, এটাতে আমরা ডিটেলস বরং না যাই। এইচএসসি ও সমমান পরীক্ষায় বসল 12.5 লাখেরও বেশি শিক্ষার্থী। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানান, অনেক চ্যালেঞ্জ থাকলেও আগের সমস্যা থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দেওয়ার কথাও জানান তিনি। জাকারিয়া খানের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এবছর 11টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন 12,55,111 জন শিক্ষার্থী। প্রথম দিন রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতেও হলে প্রবেশ করানো হয় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষার্থীরা জানান, কিছু স্থানে যানজট থাকলেও নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন তারা। সারা বাংলাদেশি পরীক্ষা, তো সেই অনুযায়ী তো একটু ভিড় থাকবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওরকম কোনো প্রবলেম হয়নি। আমরা তো কলেজ বাসে আসছে, ওরকম জ্যাম বা সমস্যার সম্মুখীন হই নাই। হ্যাঁ আছে, মোটামুটি স্টুডেন্ট মাস্ক পরে এসেছে, কিন্তু অনেকে আবার পরে নাই, কারণ এখনো তো ওরকম ভাবে কেউ গ্রাহ্য করে না আর কি কোনোটাতে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দর সন্তোষজনক পরিবেশ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। এদিকে সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসির মতো যথাযথভাবে শেষ হবে এইচএসসিও। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এ সময় পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি হাতে সময় রেখে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যেই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন। জাকারিয়া খান, RTV, ঢাকা। দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মাদকমুক্ত সমাজ করতে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তাই মাদক পাচার রোধে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক দিবসের আলোচনায় এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতেই হবে। এ সময় সমাজে মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এগুলোকে আইনের তফসিলভুক্ত করার পাশাপাশি
কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাস্টার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষে হয়েছে। এই বিষয়ে রোববার আদেশ দিবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাস্টার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। মাজদার হোসেন মামলাকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা বলা হয়। আগামী রবিবারে এটি আদেশের জন্য নির্ধারিত আছে। অ্যাটাকিং অর অ্যাসল্টিং দি বিচার বিভাগ যে প্রক্রিয়ার মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতিকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাক্টিং প্রধান বিচারপতির নেতৃত্বে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ১২ দিন যুদ্ধ শেষে বৃহস্পতিবার প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। ভাষণে পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পারেনি বলে দাবি তার। এছাড়া কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত করেছে বলেও দাবি খামেনির। সামদানি প্রত্যয় রিপোর্ট। 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের পর নীরবতা ভেঙে সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবার ভিডিও বার্তা দেন তিনি। বার্তার শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান বর্ষিয়ান এ নেতা। ভাষণে ইরানের জনগণের অসাধারণ একতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ইরানের ধাক্কায় পতনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল জায়নবাদী ইসরায়েল। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। 9 কোটি ইরানি আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও আমাদের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। খামেনি দাবি করেন, সংঘাতে যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইসরায়েল ধ্বংস হয়ে যেত। সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও জানান তিনি। ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। যদি আরও কিছুদিন এই সংঘাত চলত তাহলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ভাষণে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের মার্কিন দাবিকে উড়িয়ে দেন আয়াতুল্লাহ। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানিরা সর্বদা একত্রিত ছিল। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ভাষণের শেষ অংশে ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন, তার দেশের শক্তি ও সভ্যতা বিশ্ব ইতিহাসের অংশ। তাদের জনগণ বিজয়ী ও সম্মানিত, আর তারা এভাবেই থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে ইরান ইসরায়েলের সংঘাত শুরু হলেও সাময়িক অস্ত্রবিরতিতে পৌঁছেছে দুদেশ। 12 দিনের সংঘাতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 28 জন, ইরানে প্রাণ হারিয়েছে কমপক্ষে 627 জন। সামদানি প্রত্যয়, আর টিভি। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো হামলায় নিহতের সংখ্যা 90 ছাড়িয়েছে। আহত হয়েছে আরও 4 শতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে অন্তত 14 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে একজন সাংবাদিক রয়েছে। ক্রিকেটের উন্নয়নে সারা দেশের 100 স্কুলে ক্রিকেট পিচ তৈরি করা হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। ক্রিকেটের উন্নয়নে ভালো ফল পেতে 4টি আলাদা অঞ্চল করে কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উৎসবে এইসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। যেখানে তাদেরকে 2000 সালের 26 জুন টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর ওই বছরের নভেম্বরেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এরপর চলে গেছে 25টি বছর।
টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তীতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই জমকালো আয়োজন বিসিবির। এতে সংবর্ধনা দেওয়া হয় প্রথম টেস্ট স্কোয়াডের সদস্যদের। এ সময় তাদের বিশেষ ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। 25 বছরেও টেস্টে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আগায়নি। রজত জয়ন্তীতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, ক্রিকেটের উন্নয়নে 4টি আলাদা অঞ্চলে ভাগ করা হবে। আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে, সেই রিজন থেকে তাদের আন্ডার-19 টিম, আন্ডার-17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস এমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। তখন রিজনাল ক্রিকেটটা শুধুমাত্র স্ট্রং হবে না, তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে। আমরা দেখবো যে বাস ভরে ভরে চিটাগাং থেকে খেলা দেখতে আসবে ঢাকায়, ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির পাশাপাশি কাজ করবে সরকারও। স্কুলগুলোতে ক্রিকেট খেলার সুবিধা বাড়ানো হবে। অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে, আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে 100টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। আমরা শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই যারা স্কুলে ক্রিকেট খেলে, রেগুলার খেলে, তারাও যাতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পায়, তারাও যাতে একটা ভালো পরিচর্যা পায়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও আল শাহেরের রোকন ছাড়া কোচ, ম্যানেজার সহ বাকি ক্রিকেটাররা অনুষ্ঠানে অংশ নেন। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।